স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ফের উপচে পড়ছে ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ। এ হামলায় সম্পৃক্ততা নেই বলে পাকিস্তান নিজেদের অবস্থান স্পষ্ট করলেও দেশটির বিরুদ্ধে 5টি বড় পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী প্রশাসন। ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে পাকিস্তান বিরোধী বিক্ষোভ। নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিতে যাচ্ছে ইসলামাবাদও। এদিকে ভয়াবহ ওই ঘটনার পর কাশ্মীর ছেড়ে পালিয়ে যাচ্ছেন পর্যটকরা। ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী প্রশাসন, যেগুলো দিচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টির বার্তা। এমন পরিস্থিতিতে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার জিও নিউজের খবরে বলা হয়, 24 এপ্রিল ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত হবে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক। প্রতিরক্ষা মন্ত্রী জানান, কোনোভাবেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না ভারত, কারণ এর সঙ্গে ভারত ও পাকিস্তান ছাড়াও বিশ্বব্যাংক সহ অন্যান্য শেয়ার হোল্ডাররা জড়িত। এদিকে পর্যটকদের উপর ভয়াবহ হামলার প্রতিবাদে চণ্ডীগড়, পাঞ্জাব, পুনে, মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন স্থানে বুধবার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান বিরোধী বিক্ষোভ। বুধবার আতঙ্কিত পর্যটকদের জম্মু ও কাশ্মীর ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। 2008 সালের মুম্বাই হামলার পর এটি ছিল ভারতের বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। নিবির আমিন, নিউজ 24। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার জবাবে ফের পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করছে ভারত। এর মধ্যে পাকিস্তানিদের ভিসা বাতিল এবং 5 পদক্ষেপে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে দিল্লি। ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে পাকিস্তানও নিচ্ছে দিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ। এই আবহে চিরবৈরী দুই দেশের মধ্যে ফের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। কাশ্মীরে অস্ত্রধারীদের হামলার ঘটনায় আবারও উত্তপ্ত পাকিস্তান ভারতের রাজনীতি। এই হামলার দায় পুরোপুরি ইসলামাবাদের উপর চাপিয়েছে দিল্লি। যদিও ইসলামাবাদ সাফ জানিয়েছে পেহেলগামের হামলায় পাকিস্তানের কোনো যোগসাজশ নেই। তারপরও পাল্টা হামলা নিতে মরিয়া দিল্লি। একটি স্থল সীমান্ত বন্ধ সহ পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত, দিচ্ছে নানা হুঁশিয়ারিও। আমি স্পষ্ট করে বলছি, যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছিল তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে, আর তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনার বাইরে। তবে কাশ্মীরের হামলাকে ভারতের সাজানো নাটক বলছে পাকিস্তান। এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত। এটি কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে কলঙ্কিত করার একটি ষড়যন্ত্র। কাশ্মীর সমস্যা থেকে বিশ্বের দৃষ্টি সরাতেই এমন ষড়যন্ত্র দিল্লির। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তান ফের সংঘাতে জড়াতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। এমনকি ভারত ফের সার্জিক্যাল স্ট্রাইকের মতো পদক্ষেপ নেবে কিনা সেই প্রশ্ন উঠেছে। যদি তাই হয়, ছেড়ে কথা বলবে না পাকিস্তানও। কেননা তথ্য বলছে গত কয়েক বছরে ভারত পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রের প্রতিযোগিতা কয়েক গুণ বৃদ্ধি করেছে। এর আগে 2019 সালে পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। আসমা তুলি, নিউজ 24। গাজায় ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেল আরও 45 ফিলিস্তিনির। বুধবার রাতে একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালানো হয়, এতে ধ্বংস হয়ে গেছে ভবনটি। এদিকে গাজা ভূখণ্ডে ত্রাণ সহায়তা পাঠাতে না দেয়ায় ইসরায়েলের সমালোচনা করেছে জাতিসংঘ। এখনো নেভেনি আগুন, বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। স্বজন হারানোর আর্তনাতে ভারী গাজার আকাশ। ইসরায়েলি নারকীয় তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্য গাজার ইয়াফ স্কুলটি। গণমাধ্যমের বরাতে জানা যায়, বুধবার রাতের আধারে অসহায় ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ভবনটি ধ্বংসের পাশাপাশি হতাহত হয়েছে বহু। পরিস্থিতি এতটাই খারাপ যে স্বজন হারানোর ব্যথা নাকি শেষ আশ্রয়স্থলটুকু হারানোর কষ্ট, কোনটি বেশি কষ্টে সেই উপলব্ধিটুকুও নেই ফিলিস্তিনিদের।
আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। পুরো স্কুলে আগুন লেগে গেল। আমরা হাঁটতেও পারছিলাম না। বের হতে 3-4 সেকেন্ড দেরি হলে আমরা পুড়ে মারা যেতাম। কোথায় আছি আমরা? এটা শুধু গণহত্যা নয়, একটি অগ্নিকুণ্ড। এর মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ, যেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী থেকে গাজাবাসীকে ইসরায়েল বঞ্চিত করছে বলে সতর্ক করেছে সংস্থাটি। চলমান এ পরিস্থিতিতে ইসরায়েলি জিম্মিদের বন্দী করে রাখায় হামাসের সমালোচনা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সেই সঙ্গে গোষ্ঠীটিকে নিরস্ত্র হওয়া এবং গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের দাবি জানান তিনি। আফরিন মৌ, নিউজ 24। ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে তেহরানের উপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বৃহস্পতিবার জেরুজালেমে হলোকাস্ট স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। ঘোষণা দেন হামাসের বিরুদ্ধে সামরিক চাপ অব্যাহত রাখার। বলেন 2023-এর 7 অক্টোবরে হামাস হামলার পর যারা ভেবেছিল ইসরায়েল আরেকটি হলোকাস্টের মুখোমুখি হবে, তারা দেখেছে কিভাবে তেল আবিব পরিস্থিতি উল্টে দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে পৌঁছাতে ইরানকে পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণ বাতিলের শর্ত দিয়েছে ওয়াশিংটন। বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এমন শর্তের কথা জানান। ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা, তবে শুষ্ক আবহাওয়ার সঙ্গে তীব্র বাতাসে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জ্বলছে আগুন, পুড়ছে একরের পর একর বনাঞ্চল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নারকীয় তাণ্ডবে যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, ঠিক তখনই জ্বলছে ইসরায়েলও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সবকিছু। কালো ধোঁয়ায় ছেয়ে আছে আকাশ। আগুনের হাত থেকে রেহাই পেতে দৌড়ে পালাচ্ছেন বাসিন্দারা। শুষ্ক আবহাওয়ার কারণে মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জেরুজালেমের যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সড়ক। লাইনে আগুন লাগায় বন্ধ রয়েছে রেল চলাচলও। পরিস্থিতি মোকাবেলায় এডোম কমান্ডার সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির মুখপাত্র জানায়, আগুনের কারণে দমকল কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বেজ শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল, 8টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এরই মধ্যে দাবানল নিয়ন্ত্রণে যোগ দিয়েছে আইডিএফও। এবারই প্রথম নয়, গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়ার কারণে এর আগেও দাবানলের কবলে পড়েছে ইসরায়েল। আফরিন মৌ, নিউজ 24। ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ থেকে শনিবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রয়াত পোপের বিদেহী আত্মার শান্তির জন্য আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আগামীকাল দোহা থেকে ইতালির রোমে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয়েছে সেন্ট পিটার্স ব্যাসিলিকায়। আগামী শনিবার তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেয়ার প্রস্তাবে তীব্র বিরোধিতা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিয়েভের এমন অবস্থানকে উস্কানিমূলক বলছে হোয়াইট হাউস। এতে লন্ডনে শান্তি আলোচনার সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। এদিকে 24 ঘন্টায় 1210 রুশ সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আর এই ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠক করবেন
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের তৃতীয় বছরে এসে কূটনৈতিক টানাপোড়েন ও সামরিক সংঘর্ষ আরও ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। লন্ডনের ইউএস ইউক্রেন ইউ বৈঠকে ট্রাম্প রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নেওয়ার প্রস্তাব দেন, যা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির তীব্র বিরোধিতার মুখে পড়ে। জেলেনস্কি স্পষ্টভাবে বলেন, ভূখণ্ড বিক্রির প্রশ্নই আসে না, এবং 2018 সালের পম্পেও ঘোষণা স্মরণ করিয়ে দেন। ট্রাম্প এই মন্তব্যকে উস্কানিমূলক বললেও ইউরোপীয় মিত্ররা জেলেনস্কির পাশে থাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও শেষ মুহূর্তে শান্তি আলোচনার সফর বাতিল করলে ইউরোপীয় বৈঠকও স্থগিত হয়। এদিকে সামরিক ফ্রন্টেও সংঘর্ষ তীব্র হচ্ছে। ইউক্রেনের দাবি, গত 24 ঘন্টায় 1210 রুশ সেনা হতাহত হয়েছে। এরই মধ্যে খবর এসেছে, রুশ সাংবাদিক নিকিতা গোলদিন ইউক্রেনে গোলা হামলায় নিহত হয়েছেন। মস্কোর হাসপাতালে মাসখানেক চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। ওই সাংবাদিকের কর্মস্থলের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে আবার বৈঠক করবেন, যেখানে ইউক্রেনের জন্য অনেক বড় ছাড়ের আলোচনা হতে পারে। এদিকে শান্তি আলোচনার প্রতিবাদে ইউক্রেনের বিভিন্ন শহরে বিক্ষোভ হচ্ছে, যেখানে শান্তি নয় সম্মান চাই স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। সামান্তা মিজান, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সঙ্গে শুল্ক বিরোধের মধ্যেই এবার দুই বৃহৎ মার্কিন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ডিজিটাল আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও মেটাকে 700 মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইইউ। এর মধ্যে অ্যাপলকে 500 মিলিয়ন ইউরো এবং ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে 200 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। ব্রাসেলসে এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন জানায়, ডিজিটাল মার্কেটস অ্যাক্ট আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠান দুটি। 2022 সালে প্রণীত এই আইনকে প্রতিষ্ঠানগুলোকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মের প্রতি উন্মুক্ত রাখার এবং ব্যবহারকারীদের স্বাধীনতা সুরক্ষার কথা বলা হয়েছে। এই প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান ডিএমএ আইন লঙ্ঘনের কারণে জরিমানার মুখে পড়ল। ভাবুন তো, প্রতি সপ্তাহে অফিস করতে হবে মাত্র একদিন, বাকি 6 দিন শুধুই বিশ্রাম। শুনতে অলীক কল্পনা মনে হতে পারে, কিন্তু এমন চাকরিও বাস্তবে আছে। এমন বাস্তবতায় স্থায়ীভাবে কর্মঘণ্টা কমানোর কথাও ভাবছে অনেকে। বিশ্বে যখন কাজ ও বিশ্রামের ভারসাম্য খুঁজছে, তখন অনেক দেশ 4 দিনের অফিস ও 3 দিনের ছুটি সংস্কৃতি চালু করে ইতিবাচক ফল পাচ্ছে। কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে, মানসিক চাপ কমেছে, এমন দাবি দেশগুলোর। তবে এরই মধ্যে একটি দেশ নজির গড়েছে একেবারে ভিন্ন এক পথে। সপ্তাহে মাত্র একদিন কাজ। সিএনবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে অবাক করা এক তথ্য। প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে গড়ে একজন মানুষ সপ্তাহে মাত্র 24.7 ঘন্টা কাজ করেন। হিসাব মিলিয়ে দেখা যায় এটি কার্যত সপ্তাহে মাত্র একদিনের কর্মঘণ্টার সমান। দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর কর্মসংস্কৃতির পেছনে রয়েছে তাদের জীবনের প্রতি গভীর দর্শন। এই দেশের মানুষ কাজের চেয়ে বেশি গুরুত্ব দেয় ব্যক্তিগত সুখ, পারিবারিক সময় এবং সামাজিক সম্প্রীতিকে। তারা মনে করে কাজের চাপে পিষ্ট হয়ে নয়, জীবনের স্বাভাবিক গতির সঙ্গে মানিয়ে নিয়েই কাজ করা উচিত। অন্যদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার এক জরিপ বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনো বিপরীত চিত্র। ভুটানে 61% কর্মজীবী সপ্তাহে 49 ঘন্টারও বেশি কাজ করেন। ভারতে 51%, বাংলাদেশে 47% এবং পাকিস্তানে 40% কর্মজীবী দীর্ঘ সময় কাজ করেন, যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মঘণ্টার মানেই কম উৎপাদনশীলতা নয়, বরং কর্মীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকলে দীর্ঘমেয়াদে তাদের কর্মদক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়ে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
ঘুড়ির ডানায় ভর করে রঙে রঙে রাঙানো আকাশ। চীনের উইংফাং শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ঘুড়ি উৎসব। বর্ণিল ঘুড়ির ভিড়ে আকাশে লেগেছে উৎসবের ঝলক। শত শত ঘুড়ি আর বিভিন্ন জাতির মিলন মেলায় একসাথে ধরা দিচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের ছোঁয়া। চীনের শানডং প্রদেশের ওয়িংফাং শহর এখন রঙিন ক্যানভাসে রূপ নিয়েছে, যেখানে আকাশে উঠছে অসংখ্য ঘুড়ি, বাঘ, হাঙর, হাতি, এমনকি কাল্পনিক প্রাণীও। উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি দৈত্যাকৃতির ঘুড়ি, যার দৈর্ঘ্য 30 মিটার বা 98 ফুট। এর বিশাল উপস্থিতি মুগ্ধ করেছে হাজারো দর্শককে। বিদেশি অংশগ্রহণকারীরা চীনা সংস্কৃতির পাশাপাশি নিজেদের ঐতিহ্য তুলে ধরছেন। ওয়িংফাং এর আকাশে ঘুড়িগুলো শুধু উড়ছেই না, তারা ছড়িয়ে দিচ্ছে রং, আনন্দ, সংস্কৃতি ও ঐতিহ্যের বার্তা। ঘুড়ি টানায় ভর করে যেন এক বিশ্বজনীন মিলনের রঙিন উৎসবের উদযাপন চলছে। ওয়িংফাং শহরের এই ঘুড়ি উৎসব প্রায় 2500 বছরের পুরনো ঐতিহ্য। এটি শুধুমাত্র একটি বিনোদনমূলক আয়োজন নয়, বরং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গৌরবময় উদযাপন। সামন্ত মিজান, নিউজ 24। বিশ্বের সুন্দর ও বর্ণিল ফুলগুলোর মধ্যে টিউলিপ অন্যতম। বসন্তেই যেন টিউলিপ প্রকৃতিতে নতুন জীবন আর রাঙা আভা নিয়ে আসে। সেই আবহই যেন ফুটে উঠেছে ব্রিটেনের সাসেক্সের টিউলিপ বাগানে, যা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এ যেন পৃথিবীর বুকে প্রকৃতির রঙিন বিছানা, যার প্রতিটি স্তরে স্তরে অনিন্দ্য সুন্দর টিউলিপ ফুলের গোছা। এই ফুলটি তার সৌন্দর্য, রঙের বৈচিত্র্য এবং নান্দনিক গঠনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। বসন্তকালে টিউলিপ যেন তার আপন সৌন্দর্যে পেখম মেলে ধরে, যার সবটুকুই যেন ঠেলে দিয়েছে দক্ষিণ ব্রিটেনের সাসেক্সের এই বাগানটিতে। স্থানীয় খামারিরা জানান, টিউলিপ উৎসবের অংশ হিসেবে তারা 100টিরও বেশি জাতের 15 লাখের বেশি ফুল রোপণ করেছিলেন, যার ফলেই টিউলিপের বর্ণিল রূপে রঙিন হয়ে উঠেছে এলাকাটির আশপাশ। তা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, তবে ভুল করছেন না টিউলিপের এমন রঙিন উৎসবকে ফ্রেমবন্দি করতেও। আসমাতুলি, নিউজ 24। কারেই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। সবাইকে ধন্যবাদ।